হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন এপিসোডে আর একটি নতুন টপিকে। আজকের একটা সেভিংসের টপিক, একটা নয়, দুটো টপিক অ্যাকচুয়ালি শেয়ার করব আপনাদের সাথে। তো এই টপিকগুলো জেনারেলি অনেক দিন ধরেই চলে আসছে, বহু প্রচলিত, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ সের কাছে ইনফরমেশনের অভাবে, না জানার কারণে এই সমস্ত স্কিমসগুলো, বিশেষ করে বলা চলে এই সমস্ত স্কিমসগুলো হচ্ছে আমাদের সরকারি স্কিমস, যেগুলো সবথেকে সিকিউরড স্কিমস, সুরক্ষিত, এবং এর রিটার্নস পর্যন্ত, মানে আর্থিক বিনিয়োগের সবচেয়ে বেশি সুদ এখানেই পাওয়া যায়, এবং এগুলো সবথেকে বেশি সুরক্ষিত, আর এগুলো সরকার দ্বারা পরিচালিত। কিন্তু এগুলো সম্বন্ধে না জানার কারণে, কেবলমাত্র ইনফরমেশন না থাকার কারণে শুধুমাত্র আমরা এই সমস্ত স্কিমসগুলোকে কাজে লাগাই না, সম্বন্ধে জানতেও চাই না, আর সেগুলোকে না করার দরুন আমরা জীবনে আর্থিক পরিকল্পনা থেকে অনেক স্টেপস পিছিয়ে থাকি, এবং এই পিছিয়ে আর্থিক অপ্রতুলতা এটা দেখা যায়, এবং এমার্জেন্সির সময়ে আমাদেরকে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের কাছে, মানুষজনের কাছে হাতও পাততে হয়ে থাকে। আর ফলার দরুন ধার বা ঋণ বিভিন্ন জায়গা থেকে নিতে হয়ে থাকে, আর তার অনেক মোটা পরিমাণ সুদও দিতে হয়ে থাকে। তো এইটা হচ্ছে খুব বেশি আনকমন কিছু নয়, যেগুলো যে দুটো সম্বন্ধে আজকে বলবো। আর হ্যাঁ, আপনারা জানুন, শুনুন, বুঝুন, আর আশা করব এই ইনফরমেশনটা আপনাদের সবার কাজে লাগবে। আর তারপর থেকেই আপনারাও নিজের স্বউদ্যোগে গিয়ে এই স্কিমের ক্ষেত্রে আপনারা ইনভেস্টিং স্কিমসগুলো হচ্ছে একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের সম্বন্ধে অ্যাকচুয়াল আমি বলবো। আর সমস্ত তো অনেকগুলো যে বিভাগ আছে প্রভিডেন্ট ফান্ডের, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সম্বন্ধে না জানা, আমরা প্রভিডেন্ট সম্বন্ধে কয়েকটা ধারণাই জেনে থাকি, মানে জানা আমাদের নলেজের মধ্যে। তো সেইটা, আর ওর সাথে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, এটা সম্বন্ধে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক ইনফরমেশনসগুলো কতটা কাজের, কতটা আপনার কাজে লাগে, আর আপনিও সেই ইনফরমেশনসগুলো নিয়ে কতটা লাভবান হতে পারেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্ক্রিনে দেওয়া এই স্লটটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে প্রভিডেন্ট ফান্ড সাধারণত দুভাগে ভাগ করা হয়, মানে দু ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে ইপিএফ আর পিপিএফ। ইপিএফ সাধারণত এমপ্লয়ীদের জন্য হয়ে থাকে, কোনো সরকারি এমপ্লয়ীদের জন্য সরকারি প্রতিষ্ঠান করে থাকে, এবং উল্টো দিকে পিপিএফটা সাধারণ ভবিষ্যৎ নীতি বা সাধারণ মানুষ, যে কোনো সরকারি কর্মচারী নয়, আবার এমন কোনো কোম্পানিরও কর্মচারী নয়, মানে এমপ্লয়ি নয়, যে কোম্পানি স্ব-উদ্যোগে করে থাকবে তাদের এমপ্লয়ীদের জন্য। সুতরাং এই পিপিএফের মাধ্যমে সাধারণ মানুষ তার নিজের ভবিষ্যৎ নীতি নির্মাণ করতে পারে। এই প্রভিডেন্ট ফান্ড সিস্টেমটাই হচ্ছে এমন একটা সিস্টেম যেটা সাধারণত সময়কালের দিক থেকে দীর্ঘমেয়াদী হয়, কিন্তু সবচেয়ে বেশি সুরক্ষিত, অর্থাৎ সুরক্ষা প্রদান করে থাকে। আপনার বিনিয়োজিত অর্থটাকে সবচেয়ে বেশি সুরক্ষা দেয় বা সুরক্ষিত রাখে। এই প্রভিডেন্ট ফান্ডই হয় সবচেয়ে বেশি দুর্ভাবনাহীন, মানে এর কোনো ভাবনা চিন্তা থাকে না একবার ইনভেস্ট করে দেওয়ার ফলে টাকা ডুবে যাওয়ার বা মার হয়ে যাওয়ার বা চোট হয়ে যাওয়ার। তার কারণ এর গ্যারেন্টার হিসেবে পিছনে সরকার সবসময় থাকে, আর এটা দেয় সামাজিক সুরক্ষা। মানে যেহেতু ভবিষ্যৎ নীতি বা প্রভিডেন্ট ফান্ডের বাংলা হচ্ছে ভবিষ্যৎ নীতি, তাই এটি সামাজিক সুরক্ষা দেয় মানুষকে তার বৃদ্ধ বয়সে, রিটায়ারমেন্টের পরবর্তী সময়। আর এটা হয় স্বয়ং সক্রিয় বা অটোমেটিক। মানে অটোমেটিকটা এইভাবেই বোঝানো হয়েছে যে সাধারণত এই সিস্টেমটা একবার চালু করে দেওয়ার পর থেকে আর বছর বছর কোনো পেপার ওয়ার্কের জন্য বা কাগজপত্র নিয়ে কোথাও ছোটাছুটি করতে হয় না, কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান, কোনো কারোর কাছেই। এটা নিজে থেকে সেই ব্যাংকের সাথে আপনার কানেক্ট হয়ে থাকে, বা এমপ্লয়ীদের জন্য স্যালারি থেকে একটা অংশ কাট হতে থাকে, এবং সেটাও স্যালারি অ্যাকাউন্ট থেকেই যায়। তো সেটা বছরকে বছর আস্তে আস্তে নিজে অটোমেটিক্যালি স্বয়ংসক্রিয়ভাবে চলতে থাকে। এগুলো হচ্ছে এর প্রধান প্রধান বৈশিষ্ট্য।
এবার দ্বিতীয় স্লটটা দেখুন, এখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেক কটা পয়েন্টকে। লাল কলমের মধ্যে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের সম্বন্ধে বলা হয়েছে পার পয়েন্ট হিসাবে, আর পাশের নীলটা হচ্ছে পিপিএফ এর সম্বন্ধে বলা হয়েছে। যেমন ধরুন প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে নীতির ধরন হিসাবে যদি আমি বলতে চাই, তাহলে এটাকে পিপিএফ এর ক্ষেত্রে হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক এই কারণেই, পিপিএফ কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হলে মানে কেউ চাকরি পেলে তাকে করতেই হবে, এবং সরকার থেকে বা সরকারি প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলকভাবে তাদের জন্য করে দেবে। আর যদি কোনো বেসরকারি কোম্পানি করতে চায়, যেমন বড় বড় কোম্পানি টাটা, মাহিন্দ্রা, রিলায়েন্স, আদিত্য বিড়লা, এরকম ধরনের বড় কোম্পানি, বা অত বড় না হলেও যে কোনো কোম্পানি চাইলেই নিজের জন্য, নিজের স্টাফেদের জন্য চাইলেই করতে পারে। যদি করতে চায় তাহলে সেই স্টাফ কিন্তু বাধ্যতামূলকভাবেই সেই স্টাফকেও করতে হবে, সেই এমপ্লয়িকে মেনে নিতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আর পিপিএফের ক্ষেত্রে ঐচ্ছিক বলা হয়েছে। ঐচ্ছিক এই কারণেই যে এটা সাধারণ মানুষ যে কোনো সময় থেকে, মানে অবশ্যই 18 বছরের পরে থেকে নিজের ইচ্ছে চাইলেই সেই মানুষটা করতে পারে। এটা কোনোভাবে প্রেসারাইজড নয় যে ইচ্ছে চাইলে করতে পারে, যার ইচ্ছা নেই সে করতে না করলেও চলবে। আচ্ছা, এটা কাদের জন্য দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে? কাদের জন্য প্রথমভাবেই আগেই বলা হয়েছে যে এটা শ্রমিক বা কর্মচারীদের জন্য কোনো প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই। আর উল্টো দিকে পিপিএফ এর ক্ষেত্রে পিপিএফ আপনি করতে পারবেন শুধুমাত্র ভারতবর্ষের, আমাদের ভারত দেশের স্থায়ী বাসিন্দা হলেই, আর কিছু রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, প্রতি দায়বদ্ধতা, কার প্রতি দায়বদ্ধতা? এই ইপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, সাধারণত খুলে থাকে আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নামক একটা অর্গানাইজেশন, যা সাধারণত কেন্দ্রীয় সরকারের শ্রম বিভাগ তা নিয়ন্ত্রণ করে থাকে সম্পূর্ণভাবে, মানে লেবার মিনিস্ট্রি আন্ডারে এটি আন্ডারটেক হয়ে থাকে, যেটা তারা নিজেরা সামলায়। অন্যদিকে পিপিএফের ক্ষেত্রে এটা আপনারা এই খাতা মানে বা এই অ্যাকাউন্ট আপনি ব্যাংক বা পোস্ট অফিসে খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 4 নম্বর যদি ধরা হয় জমার পরিমাণ ও ধরন, কীভাবে জমা হবে বা কীভাবে ধরনের মাধ্যমে, ধরনটা কি না, ইপিএফের ক্ষেত্রে প্রতি মাসে 12% হারে মাসিক বেতন থেকে এটি কেটে নেওয়া হয়। অর্থাৎ আপনি এমপ্লয়ি হলে বা অন্য কোনো এমপ্লয়ি হলে কেউ তার মাসিক যা বেতন হবে তার থেকে 12% টাকা এই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কেটে নেবে প্রত্যেক মাসে, নিয়ে ওই প্রভিডেন্ট ফান্ডে যোগ করে দেবে। আর উল্টো দিকে পিপিএফের ক্ষেত্রে আপনি স্ব-উদ্যোগে যেটা করছেন সেটা 500 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক দিতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। মানে যেহেতু পিপিএফ অ্যাকাউন্টটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্টই অবশ্যই, সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি প্রত্যেক মাসে একটু একটু টাকা জমিয়ে বছরের শেষে গিয়ে 1.5 লাখ টাকা হয়ে গেলে, মানে 1.5 লাখ টাকা পর্যন্ত, 500 টাকা থেকে 1.5 লাখ টাকা আপনি শুরু যত টাকা দিয়েই করবেন তত টাকা এককালীন বছরের একটা সময় তারা কেটে নেবে, নিয়ে প্রভিডেন্ট ফান্ডে নিযুক্ত করবে। সুদের পরিমাণ ও তার নিয়ন্ত্রণটা কিভাবে হয় না, দেখুন ইপিএফ এর ক্ষেত্রে সুদের পরিমাণ থাকে সাধারণত 8 থেকে 9%, এটা অনেকটা পরিমাণ। আর সরকার মানে কেন্দ্রীয় সরকার এটি আপনার 3 মাস অন্তর আগে বাড়াতে বা কমাতে পারে। আর অন্যদিকে পিপিএফ এর ক্ষেত্রে 6 থেকে 8% সুদ দেওয়া হয়, এবং এইটাও সরকার ত্রৈমাসিক সময়কাল অন্তর এটাকে পরিবর্তন করতে পারে, মানে কমাতে বাড়াতে পারে। আচ্ছা, অর্থের প্রাপ্তি কখন ঘটে না, ইপিএফ এর ক্ষেত্রে আপনি অবসর গ্রহণ করলেই এই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান সমস্ত হিসাব মিলিয়ে আপনাকে অবসরের পরে দিয়ে দেয় এই টাকা।
আর পিপিএফের ক্ষেত্রে সাধারণত 15 বছর থাকে এর সময়সীমা, অর্থাৎ 15 বছরের জন্য এই পিপিএফ করা যেতে পারে। 15 বছর পরে আপনি টাকাটা আসল সহ সুদ সমস্তটাই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, জমা অর্থের আংশিক ব্যবহার। আপনার যে জমা হচ্ছে অ্যাকাউন্টে, সেই পিপিএফের অ্যাকাউন্ট থেকে আপনি পার্শিয়াল উইথড্র করতে পারেন কিভাবে? না, এই সিস্টেমটা চালু হওয়ার পর থেকে আগামী 5 বছর পর, চালু হওয়ার সময় থেকে 5 বছর পার হলে তারপর আপনি বিশেষ দরকারে, যেমন নিজের চিকিৎসাজনিত দরকার হতে পারে, ছেলেমেয়ের বিবাহজনিত দরকার হতে পারে, এবং বাইরে পড়তে যাওয়া বা শিক্ষাজনিত দরকারও হতে পারে, সেক্ষেত্রে এটা কাজে দেওয়া যেতে পারে। ঠিক একইভাবে এই সিস্টেম তৈরি হওয়ার চালু হওয়ার 6 বছর পর পিপিএফের ক্ষেত্রে আপনি তুলতে পারেন, পার্শিয়াল উইথড্র করতে পারেন, আংশিক তুলতে পারেন টাকা ওই একই চিকিৎসা, শিক্ষা, বিবাহ ক্ষেত্রে। ঋণের প্রতি দায়বদ্ধতা, এইটা একটা সুন্দর পয়েন্ট। এর থেকে বড় পয়েন্ট আর কিছু হয় না। এখানে সম্পূর্ণভাবে কোনো এই অ্যাকাউন্টটা আপনার নেওয়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কোনো রকমভাবে দায়বদ্ধতা নয় বা দায়বদ্ধ থাকবে না। মানে এটা একটু বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো ব্যাংক থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে ধরুন কোনো ঋণ নিয়ে থাকেন, সেইটি দিতে পারা বা না পারার পেছনে এই আপনার অ্যাকাউন্টটি, এই সেভিংস অ্যাকাউন্টটি কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। মানে আপনি যদি ওই নেওয়ার ঋণটা দিতে ব্যর্থও হন, কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান আপনার এই সেভিংসের অ্যাকাউন্টে হাত দিতেও পারবে না, সেই টাকা নিতেও পারবে না। ঠিক একইভাবে পিপিএফের ক্ষেত্রেও এই নিয়মটি কার্যকর। আর মেয়াদ পূর্ণ হয়ে গেলে ট্যাক্স কত টাকা লাগে? না, প্রাপ্ত অর্থে, অর্থাৎ একটা মেয়াদ পূর্ণ হয়ে গেলে অবসর প্রাপ্তির পরে ইপিএফের ক্ষেত্রে আপনি যখন টাকাটা পান, সম্পূর্ণভাবে করমুক্ত, 1 টাকাও কর নেওয়া হয় না। অন্যদিকে পিপিএফের ক্ষেত্রেও এই ম্যাচুরিটি হলে এই অ্যাকাউন্টের টাকার থেকে কোনো রকম কর নেওয়া হয় না। আর অন্যদিকে অ্যাকাউন্টের পরিমাণ যদি বলেন, তাহলে একটা মানুষ কটা অ্যাকাউন্ট খুলতে পারে? একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে কি পিপিএফের ক্ষেত্রে? বা একজন কর্মচারী একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে কি? না, অবশ্যই নয়। একটা মানুষের একটাই অ্যাকাউন্ট হয়ে থাকে, সেটা ইপিএফের ক্ষেত্রেও তাই, আর পিপিএফের ক্ষেত্রেও তাই। তবে কোনো ব্যক্তি যদি একটা কোম্পানিতে কাজ করতে করতে অন্য কোম্পানিতে, ওই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে যায়, জয়েন করে, তাহলে কিন্তু তার ওই অ্যাকাউন্টটাই এক্সটেন্ড হবে। অর্থাৎ একটা কোম্পানি থেকে বর্তমানে যে কোম্পানিতে কাজ করবে, সেই কোম্পানির হাতে চলে যাবে। মানে একজন টাকা দেওয়ার জায়গায় এ যদি টাকা দিচ্ছিল, তাহলে এখন বি কোম্পানিতে যাওয়ার দরুন বি কোম্পানি পয়সা দেবে, আর কিছু নয়। এইটা ছিল ইপিএফ আর পিপিএফ, সোজা কথা প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে একদম সাধারণ কনসেপ্ট। এটাই হচ্ছে নিয়ম। তবে এখানে একটা ছোট ট্রিক আছে। এখানে ট্রিকটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি চায় যে তার এর পরিমাণটা, ইনস্টলমেন্টের পরিমাণটা, অর্থাৎ তার মাসিক যে টাকাটা জমা পড়ছে, সেই পরিমাণটা যেটা এখানে নির্দিষ্ট করা হচ্ছে নিয়ম অনুযায়ী, তার থেকে বেশি হবে, অর্থাৎ সে আরও বেশি টাকা এখানে জমাতে চাইছে, বেশি পরিমাণের টাকা। একজন এমপ্লয়ের ক্ষেত্রে ধরুন 12% যেটা ঠিক করা আছে, সেটা যদি সে আরও বেশি পরিমাণে জমা দিতে চায়, যেমন ধরুন 25%, 30% বা 40% বা 70% যদি নিজের স্যালারি যদি জমা দিতে চায়, যে কোনো কারণেই হোক, তার হয়তো ওই টাকাতে হয়তো চলে যাবে, বা তার অন্য কোথাও আউট অফ আদার সোর্সেস অফ ইনকাম আছে, এরকম হতেই পারে। তো সে যদি টাকা জমা দিতে চায়, বা উল্টো দিকে পিপিএফের ক্ষেত্রেও যদি
কেউ এই 500 থেকে যে 1.5 লাখ টাকা যে বাৎসরিক জমা দেওয়ার যে নিয়মটা আছে, সেটা থেকে যদি কেউ চায় যে আরও বেশি করে সে জমা দেবে, তো এক্ষেত্রে একটা নিয়ম ভারত সরকার তথা এই প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমের মাধ্যমে করা হয়েছে, যে তাহলে এর ব্যতিক্রমী একটা ছোট নিয়ম, যে সে নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে দেখুন স্ক্রিনে, যদি কোনো ব্যক্তি মনে করে যে সে তার ধার্য করা মাসিক বা বাৎসরিক কিস্তির চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করতে পারবে বা জমা দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি তা করতে পারবে। তবে সেই পরিমাণটা সম্পূর্ণ অন্য নামে নামাঙ্কিত হবে। মানে প্রভিডেন্ট ফান্ডটা ইপিএফ প্রভিডেন্ট ফান্ড হলেও একটু অন্য নামে নামাঙ্কিত হবে। সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে এই নিয়মটা হবে সাধারণ ভবিষ্যৎ নীতি বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তখন এই নামে এটা এই অ্যাকাউন্টের নামে এটা নামাঙ্কিত হবে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে। আর সাধারণ মানুষ মানে যারা পিপিএফ করে থাকে তাদের ক্ষেত্রে তারা যখন এর অ্যামাউন্টটা বাড়াবে, তো সেক্ষেত্রে সেই এই অ্যাকাউন্ট সিস্টেমটার নাম হবে ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড। পিপিএফ অ্যাকাউন্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে সেটা ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড হয়ে সেটা পরিচয় পাবে। মোটামুটি এই ছিল হচ্ছে এর ব্যতিক্রমী একটা নিয়ম। চলুন এবার দেখে নেওয়া যাক এর পাশাপাশি আর একটা স্কিম যেটা সেভিংসের জন্য সব থেকে আদর্শ, মানে এই প্রভিডেন্ট ফান্ডের মতনই আদর্শ একটা স্কিম যেটা ভারত সরকার দ্বারা করা হয়, আর সেটা এর মতনই অনেক ক্ষেত্রে সুরক্ষিত এবং দুর্ভাবনাহীন, আর সামাজিক সুরক্ষাও দেয়, আর স্বয়ং সক্রিয়ও বটে, আর অবশ্যই দীর্ঘমেয়াদী। এই স্কিমটা হলো 2004 সালে নির্মিত জাতীয় পেনশন স্কিম। এই স্কিমটায় যে কোনো মানুষ, ব্যক্তি, মহিলা পুরুষ নির্বিশেষে ভারতীয় হলেই, তার বয়স 18 হলেই তখন থেকেই সে তার রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করার মাধ্যমে এই স্কিমে অর্থ বিনিয়োগ করে সেভিংস করতেই পারে। এই স্কিমটার মাধ্যমে এই স্কিমটাও অত্যন্ত একটি ভালো স্কিম, বা বলা যায় এই প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ আগের স্কিমগুলোর তুলনায় আরও ভালো স্কিম। কীরকম না, দেখে নিন পয়েন্টগুলো। না, এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 65। 18 বছর হয়ে গেলে একজন লোক প্রাপ্তবয়স্ক বা সাবালক হয়ে যায় আমাদের ভারতবর্ষে আইন অনুযায়ী। তো তখন থেকে সে 65 বছর পর্যন্ত করতে পারে, কারণ 60-এর পর থেকেই ধরা হয় সে একজন রিটায়ার পারসন এবং তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। তো 65 বছর হয়ে গেলেই, মানে 60 থেকে 65, 60-এও করতে পারে বা 65-তেও করতে পারে, রিটায়ারমেন্ট যখনই সে নিতে চাইবে, মানে এই টাকাটা উইথড্র করতে চাইবে অ্যাট দ্য টাইম, তখন সে করতে পারবে। আচ্ছা, এর গুরুত্ব না, এ হচ্ছে ঐচ্ছিক, খুবই সাধারণভাবে, মানে অপশনাল, মানে কেউ এই স্কিম করতেও পারে নাও করতে পারে, কারোর প্রতি কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, কে করতে পারে না, জাতির ক্ষেত্রে সে কেবল তাকে ভারতীয় হতে হবে বা ভারতের নাগরিক হতে হবে, ব্যাস, আর কিছু নয়। কোনো এনআরআই তারা হবে না অবশ্যই। আচ্ছা, এতে সুদের পরিমাণ দেখুন সবচেয়ে বেশি, এতে 10% হারে সুদ পাওয়া যায় ন্যাশনাল পেনশন স্কিমে। তাহলে দেখতে পাচ্ছেন কম্প্যারেটিভলি, মানে তুলনামূলকভাবে এর আগেরগুলোর তুলনায়, সে আপনি এমপ্লয়ি হন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডই করেন, আর বা ওই কী বলে পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ডই করেন না কেন, তার থেকে এতে সবচেয়ে বেশি। আর আংশিক ব্যবহার মানে পার্শিয়াল উইথড্রলমেন্টের ক্ষেত্রেই প্রায় একই নিয়ম। প্রথম 5 বছর পর থেকে আপনি তুলতে পারবেন, খরচা করতে পারবেন। হ্যাঁ, এতে একটা খালি সমস্যা বলবো না, একটা খালি একটুখানি বার্ডেন আছে। বার্ডেন মানে এর লিকুইডিটি বা তারল্য খুবই কম। মানে তারল্য কম এই কারণেই, এর বিনিয়োগের ক্ষেত্রটা দেখুন, এর পরের পয়েন্টটাই, বিনিয়োগের ক্ষেত্র মানে এই টাকাটা সরকার যে নেয়, মানে যে আপনার থেকে নিচ্ছে প্রত্যেক বছর,
সেই পরিমাণ টাকাটা নিয়ে কোথায় বিনিয়োগ করছে সাধারণত বিভিন্ন ঋণপত্র ডিভেঞ্চার্স, বিভিন্ন কোম্পানির ডিভেঞ্চার্স কিনতে, হ্যাঁ, তাকে ধার দিতে, বা ধরুন কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডে এইসব জায়গায় ইনভেস্ট করে থাকে। তো এই সব জায়গায় যখন ইনভেস্ট করে থাকে তখন হুট করে ধরুন আপনার যদি পয়সা লাগে, মানে আপনি পার্শিয়াল উইথড্র করতে চাইছেন, তখন হুট করে অ্যাপ্লিকেশনগুলো সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় না। এখানের জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সেটা প্রায় ধরুন 10, 15, 20 দিনও হয়ে যেতে পারে অ্যাপ্লাই করা। তার পরবর্তীকালে আপনি এখান থেকে পার্শিয়াল উইথড্র করতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনার এই উইথড্রল যে অনুরোধটা, যেটা আপনি রিকোয়েস্টটা করবেন, সেটা সঙ্গে সঙ্গে গ্রান্টেড কিন্তু হবে না। কারণ এখানে যারা যে জায়গায় এরা ইনভেস্ট করে থাকে, সেই ইনভেস্ট করার ক্ষেত্রগুলো একবার ইনভেস্ট করলে সেখান থেকে টাকাটা বের করে আনার একটুখানি ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আপনার সময় লাগে, এই ব্যাপার, ব্যাস, আর কিছু নয়। খুব তারল্য বা লিকুইডিটির ক্ষেত্রে এটাই ব্যাপার, মানে খুব কম লিকুইডিটি, একটুখানি সময় লাগে, আর কোনো রিস্ক নেই। এবার এছাড়া সম্পূর্ণ রিস্ক ফ্রি। আর ঋণের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে যদি বলা হয়, মানে ডেড লাইবিলিটি যেটা বলে না, সেটা হচ্ছে ওই একইভাবে ইপিএফ আর পিপিএফের মতোই সম্পূর্ণ দায়মুক্ত বা করমুক্ত। মানে এই যে পেনশন স্কিমটা, সেভিংস স্কিমটা আপনি তৈরি করবেন, এই সেভিংস স্কিমটা আপনার যত টাকাই থাকুক না কেন, যদি কোনো ব্যাংকের কাছ থেকে বা পোস্ট অফিসের কাছ থেকে বা কোনো জায়গা থেকে আপনি কোনো রকম ঋণ নিয়ে থাকেন, সেই ঋণটা পরিশোধ করার জন্য এই সেভিংসের অ্যাকাউন্টটা কোনোভাবে দায়বদ্ধ হবে না। অর্থাৎ এই সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা পয়সা কেউ নিতে পারবে না, কোনো সরকারও পারবে না, কোনো ব্যাংক অথরিটিও পারবে না, কেউ পারবে না। আপনার ওই অদায়ী ঋণ যেটা থাকবে, সেই ঋণটা পরিপূর্ণ করার ক্ষেত্রে। আর প্রাপ্ত অর্থ প্রদায়ী কর, অর্থাৎ যে আপনি টাকাটা ম্যাচুরিটির পর পাবেন, সেই টাকাটা কোনোভাবেই কী বলে ট্যাক্স কাটা হবে না। ট্যাক্সটা সম্পূর্ণ মুক্ত হবে। এবং অ্যাট দ্য টাইম 60 ইয়ার্স, মানে 60 বছর বা 65 বছর, যখনই এই স্কিমটা পরিপূর্ণ হবে, তখন আপনি আপনার সুদ সমেত আসল টাকা, সম্পূর্ণ টাকাটা পাবেন। 1 টাকাও কর নেওয়া হবে না বা ট্যাক্স বসানো হবে না। ছিল আজকের টপিকসগুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা। আর আপনাদের যদি এই টপিকসগুলো ভালো লেগে থাকে, তাহলে মানে কাজের বলে মনে হয়ে থাকে, তাহলে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দেবেন, আর ভিডিওটা শেয়ার করুন সেই সমস্ত নিজের কাছের আপনজনদের সাথে, যাদেরও এই ইনফরমেশনটা জানলে আপনার মনে হয় সে উপকৃত হবে, তার তার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আইডিয়া, ইনফরমেশন, ফাইন্যান্স, বিজনেস, ম্যানেজমেন্ট ইত্যাদি সম্বন্ধে ইনফরমেশন পাওয়ার জন্য। আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা ব্যবসা করার ইচ্ছুক হয়ে থাকেন, বা মনে যদি ইচ্ছা থাকে, তাহলে তো অবশ্যই আপনার জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরও বিশেষ কিছু ভিডিওস, আগের ভিডিওস আছে, যেগুলো আপনি দেখতে পারেন। একটা বিজনেসের মার্কেটিং কিভাবে করতে হয় সে সম্বন্ধে কয়েকটা ভিডিও আছে, যেগুলো আপনার অবশ্যই আশা করি হেল্পফুল হবে বলে মনে হয়। এবং দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। লাইকটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, সবার আগে করবেন, কারণ লাইকটা ব্যাপারটা হচ্ছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের জেনারেলি এই লাইকটা হলে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ আমরা পেয়ে থাকি। তো লাইকটা ভেরি ইম্পর্ট্যান্ট, দয়া করে করবেন। আর বাকিগুলো তো অবশ্যই বলা রইল। আর নেক্সট ভিডিওর জন্য টিল দেন অপেক্ষা করুন, আমিও তাড়াতাড়ি আসছি, ফিরছি। সো থ্যাংক ইউ।